আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে হোমিও ফিলোসফি। তা হোমিও ফিলোসফিতে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোগ কাকে বলে। তাহলে আমরা যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই তাহলে বলবো রোগ হচ্ছে মানে ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স, তার হচ্ছে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন, অর্থাৎ আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। তবে রোগ হচ্ছে আমাদের ভাষায় রোগ হচ্ছে জীবনী শক্তির যে ইন্টারনাল ডিরেসমেন্ট, আভ্যন্তরীণ যে গোলযোগ, সেই গোলযোগের তার যে বহিঃপ্রকাশটা হয়। তাহলে এ থেকে আমরা যেটা বুঝতে পারছি যে রোগটা কিন্তু দেহে হয় না। আমরা দেহে যেটা দেখি সেটা হচ্ছে রোগের আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন, তার বহিঃপ্রকাশটা দেখতে পাই। রোগটা হচ্ছে ইন্টারনালি আমরা শুরুতে যে আলোচনাগুলো করেছিলাম সেটা হচ্ছে আমাদের দেহ মন পরিচালনা করে একটি অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তিটা আমার দেহ আর মন পরিচালনা করে। তাহলে শাস্ত্রীয়ভাবে যদি বলা যায়, আমাদের হিন্দু শাস্ত্রে, আমি ইসলাম ধর্ম সম্বন্ধে খুব একটা জানি না, খ্রিস্টান সম্বন্ধেও কিছু জানি না, তা মোটামুটি আমাদের হিন্দু শাস্ত্রে যে সমস্ত তত্ত্বগুলো আছে সেই তত্ত্ব অনুযায়ী যে আমাদের দেহ মন পরিচালনা করে একটি অদৃশ্য শক্তি, তাকে বলা হয়, ধর্মীয় ভাষায় বলা হয় আত্মা। তা যারা ধর্ম চর্চা করেন, গীতা ভাগবত মানে অধ্যয়ন বা অনুধাবন করেন, তারা বলেন যে আত্মা এমন একটি শক্তি যা জন্মায় না, যার মৃত্যুও নেই, যাকে আগুনে পোড়ানো যায় না, তা সেটা অজর অমর। সে কি করে আমাদের দেহের যে মানে অর্গান সিস্টেম, যে সমস্ত জিনিস আছে সেই অর্গান সিস্টেমকে পরিচালনা করে। আমরা ঘুমন্ত অবস্থায় থাকলেও কিন্তু আমার সমস্ত অর্গানগুলো, সিস্টেমগুলো কিন্তু কাজ করে। অর্থাৎ রাত্রেবেলা আমরা খেয়ে শুয়ে পড়লাম, তা শুয়ে পড়ার পরে কি হলো, ঘুমিয়ে গেলাম। এই ঘুমন্ত অবস্থায় এই আত্মা কিন্তু জেগে আছে, তার যে ফাংশন, তার যে কাজ, সেই কাজগুলো করে যাচ্ছে। অর্থাৎ আমাদের রক্ত তৈরি করা, আমাদের হজম মানে বৃদ্ধি করা, আমার ব্লাড সার্কুলেশন মানে ঠিকঠাক রাখা, হার্ট প্যালপিটেশন, এই হার্টের যে বিট হচ্ছে, হার্টের যে কাজ, দপদপানি যে ডপ ডপ যে ক্রিয়াগুলো করছে সেগুলো করছে। তাহলে একইভাবে কিন্তু আমরা হ্যানিম্যানের যে তত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু ভাইটাল ফোর্স, একই ব্যাপার, যেটা আমরা শাস্ত্রীয়ভাবে যেটাকে আত্মা বলছি, আত্মা পরিচালনা করে, তেমনি আমরা ভাইটাল ফোর্সকে তেমনি দেখি। অর্থাৎ যেন দুটো অদৃশ্য শক্তি একাকার। তা এই যে ভাইটাল ফোর্স, তাহলে আমার দেহ মন সবকিছু পরিচালনা করে হচ্ছে ভাইটাল ফোর্স, একটা অদৃশ্য শক্তি। তাহলে এই অদৃশ্য শক্তি যখন কোনো রোগ আক্রমণ করে, তাহলে একটা আক্রমণটা প্রথম করে কোথায়? মেন্টালি, সূক্ষ্ম মনস্তরে গিয়ে সে আক্রমণটা করে। আক্রমণ করে সেই ভাইটাল ফোর্সকে ডিরেসমেন্ট করার পরে যেটা হয়, তার
সেন্ট্রাল টু পেরিফেরি আত্মপ্রকাশ হয়। অর্থাৎ রোগ সৃষ্টিটা হচ্ছে মানসিক স্তরে। রোগ সৃষ্টি, আক্রমণ বা সৃষ্টি যেটা হয় মানসিক স্তরে, এই মানসিক স্তর থেকে সেটা কি হয়, বাইরের দিকে প্রকাশ পায়। তাহলে আমরা যখন রোগটা তাহলে কোথায় হলো? রোগটা কিন্তু দেহে হলো না, কোনো অর্গানে বা কোনো সিস্টেমে হলো না। রোগটা হলো মানসিক স্তরে, যেখানে ভাইটাল ফোর্স ফাংশন করছে। অর্থাৎ রোগ যেটা হলো সেটা কিন্তু তার সূক্ষ্ম স্তরে গিয়ে আক্রমণটা করলো। আক্রমণ করার পরে সেটা ক্রিয়া করতে করতে সেটা বহিঃপ্রকাশ হলো, বিভিন্ন অর্গান সিস্টেমের ডিসঅর্ডার সৃষ্টি করলো। আমরা অনেক সময় বলি কিডনি খারাপ হয়ে গেছে, লিভার খারাপ হয়ে গেছে, হার্ট খারাপ হয়ে গেছে, ইউরিনারি সিস্টেমে গোলযোগ হয়েছে, কিডনি স্টোন হয়েছে, কিংবা গল ব্লাডার স্টোন হয়েছে। তো এই সমস্তগুলো হচ্ছে রোগের বহিঃপ্রকাশ। তাহলে রোগের বহিঃপ্রকাশ হলে তখন কি হয়? আমরা অ্যালোপ্যাথির কাছে গেলে তারা যেটা করে, তারা একটা বাত সৃষ্টি করে। অর্থাৎ তাদের সিস্টেম হচ্ছে, অ্যালোপ্যাথি কথাটা মানেই হচ্ছে ডিসিমিলার সিস্টেম অফ ট্রিটমেন্ট। অ্যালোস কথা মানে হচ্ছে ডিসিমিলার, প্যাথোস কথার মানে হচ্ছে সাফারিং। তাহলে ডিসিমিলার পদ্ধতিতে যে চিকিৎসাটা করা হয় তার নাম দেওয়া হয় অ্যালোপ্যাথি। আর হোমিওপ্যাথি কি হয়? হোমিওপ্যাথি কথার মানে হচ্ছে, হোমো কথা মানে সিমিলার, প্যাথোস মিন সাফারিং। অর্থাৎ সদৃশ বিধান মতে সিমিলার পদ্ধতিতে যে চিকিৎসা করা হয় তাকে বলা হয় হোমিওপ্যাথি। তাহলে হোমিওপ্যাথি চিকিৎসার মূল থিওরিটা হচ্ছে রোগ দেহে সৃষ্টি হয় না, মনে সৃষ্টি হয়। মনের সেই সূক্ষ্ম স্তরে আক্রমণ করলে তার যে টেন্ডেন্সি সেন্ট্রাল টু প্যারিফেরিতে আছে। আর অ্যালোপ্যাথি চিকিৎসার সিস্টেমটা হচ্ছে যেহেতু ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসা করা হয়, সেই জন্য অ্যালোপ্যাথিতে যেটা হয় প্যারিফেরি টু সেন্ট্রাল, প্যারিফেরি টু সেন্ট্রাল, অর্থাৎ বাইরে থেকে সে ভিতরের দিকে চলে যায়। তাহলে ভিতরে চলে যাওয়ার পরে কিন্তু আমরা কিছুদিন তাকে দেখতে পাই না। দেখতে না পাওয়ার পরে তখন কি হয়, সে তখন, কারণ রোগের একটা ধর্মই হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি বেরিয়ে আসে। তাহলে আবার সে সেন্ট্রাল থেকে পেরিফেরিতে আসবে। আবার সে সেন্ট্রাল থেকে পেরিফেরিতে আসলে কি হচ্ছে, আমরা অনেক সময় দেখি, হামেশাই দেখি যারা প্র্যাকটিস করেন তারা বেশি দেখেন, যারা প্র্যাকটিস করেন না তারা শোনেন, তাদের আত্মীয় স্বজনের কথা শোনেন, তারাও জানেন যে দেখা যায় অ্যালোপ্যাথি চিকিৎসা করার পরে, বিশেষ করে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে রোগটা অ্যালোপ্যাথি চিকিৎসা করার পরে সেরে গেল, সেরে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আবার দেখা দিচ্ছে। রুগীরা প্রায় এসে আপনাদের বলবে যে অ্যালোপ্যাথি করছিলাম, যতবার খাই ততবার সেরে যায়, যতবার মলম লাগে ততবার কমে যায়, 2-3 দিনের মধ্যে কমে যায়, আবার হয়। এটাই হওয়ার কথা, কারণ রোগের ধর্মটাই হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। সেন্ট্রাল টু পেরিফেরি হয়, অর্থাৎ আমি যে এক্সটার্নাল মলম, অ্যালোপ্যাথি যে এক্সটার্নাল মলম, টনিক বা কোনো লোশন দিয়ে তাকে চাপা দেওয়া হলো, সাময়িক চাপা থাকলো। তাহলে এইবার আমরা রোগের ধর্ম যেটা দেখছি সেটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। এবার আইডিয়াল চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আরোগ্যের নীতিটাও হবে সেন্ট্রাল টু পেরিফেরি। যেই বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী, বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী, তাহলে আরোগ্যটা হবে সেন্ট্রাল টু পেরিফেরি। কারণ আমার সেন্ট্রালে আক্রমণটা হয়েছে, সেন্ট্রালে আক্রমণ হলে সেটা আরোগ্যের ক্ষেত্রে কিন্তু
সেন্ট্রাল টু পেরিফেরি আর কি। তাহলে আমরা রোগ বলতে কিন্তু আমরা সাধারণভাবে যেটা রোগ বলি সেটা আর কিছুই নয়, রোগের আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন যেটা আমরা দেখতে পাই, অর্থাৎ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স, তার আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন, এইটাই হচ্ছে আমরা দেখতে পাই। তাহলে এটা দেখতে পাই। আর আরোগ্যের ক্ষেত্রে কিন্তু প্রথম আরোগ্যের সূচনাটা হবে সেন্ট্রালে, সেন্ট্রাল থেকে আস্তে আস্তে পেরিফেরিতে আসবে। যখন পেরিফেরিতে যখন অ্যাবলিউশ হয়ে যায়, রোগ পার্মানেন্টলি তার রিলিফ হয়ে যায়, পার্মানেন্টলি। আর হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো সিস্টেমে কিন্তু পার্মানেন্ট রিলিফ হয় না, কারণ তারা তাদের যে সিস্টেম, চিকিৎসার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। আর হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতিটা হচ্ছে অ্যালোপ্যাথি হচ্ছে পেরিফেরি টু সেন্ট্রাল, আর হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতিটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি, অর্থাৎ সেন্ট্রাল থেকে তার রোগ মুক্তি শুরু হতে হতে তার পেরিফেরিতে এসে কিন্তু অ্যাবলিউশ হয়ে যাচ্ছে। যার ফলে হোমিওপ্যাথি চিকিৎসা করার পর যদি কোনো আরোগ্য হয়, তাহলে কিন্তু তার আর দ্বিতীয়বার ফিরে আসার কথা নয়। কিন্তু তবুও আমরা কিন্তু অনেক সময় হোমিওপ্যাথির ক্ষেত্রে দেখি যে হোমিওপ্যাথি চিকিৎসা করার পরে আবার সেই অ্যালোপ্যাথির মতোই তারা ফিরে ফিরে আসছে। তা এই ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের চিকিৎসার কোনো ত্রুটি আছে। আপনারা বাজারে বহু হোমিওপ্যাথি ডাক্তার দেখবেন যারা অ্যালোপ্যাথি সিস্টেমের মতো চিকিৎসা করে, অ্যালোপ্যাথির মতো টনিক দেয়, অ্যালোপ্যাথির মতো এক্সটার্নাল লোশন অয়েন্টমেন্ট ব্যবহার করে, তারা অ্যালোপ্যাথির মতো মানে তাদের অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু অ্যালোপ্যাথির মতো। তাহলে সেটাও কিন্তু যেটা আমরা বলি কোয়ার্ট প্র্যাকটিস, সেই কোয়ার্ট প্র্যাকটিসের ফলে কিন্তু আমাদের দেহের আবার সেই রোগটা পুনরাবির্ভাব হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা সম্ভাবনা থাকে এই জন্য তারা যে মোডে চিকিৎসাটা করে সেটা কিন্তু পেরিফেরি টু সেন্ট্রাল, পেরিফেরি টু সেন্ট্রাল, পেরিফেরি টু সেন্ট্রাল যখন চিকিৎসা হবে তার আবার সেটাকে ফিরে আসার সম্ভাবনা থাকে। আর যদি আমরা চিকিৎসা পদ্ধতিটা, মোড অফ ট্রিটমেন্টটা যদি সেন্ট্রাল টু পেরিফেরি হয়, তাহলে চিরতরে অ্যাবলিউশ হয়ে যায়। তা আমরা যে হোমিও ফিলোজফি নিয়ে আলোচনা করি, হোমিও ফিলোজফিটার তত্ত্বটা কিন্তু আসছে আমার অর্গানন অফ মেডিসিনকে বেস করে। আমাদের যে হোমিওপ্যাথি তত্ত্ব আমরা পরিবেশন করছি, সবগুলোই কিন্তু আমরা ডেরিভ ফ্রম অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন আমাদের অনেকদিন ক্লাস হচ্ছে না, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। তবে আমরা বেসিকটা অর্গানন অফ মেডিসিনের বেসিক ধারণা দিয়েছিলাম, অর্থাৎ রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে মায়াজম। অ্যালোপ্যাথিতে রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে ভাইরাস আর ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি, অর্থাৎ বাইরের কিছু জার্মস রোগ সৃষ্টি করে। এটা হচ্ছে অ্যালোপ্যাথিক তত্ত্ব। আর হোমিওপ্যাথির তত্ত্ব হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়া ইজ নট এ রুট কজ অফ দ্য ডিজিজ। রুট কজ অফ দ্য ডিজিজ হচ্ছে মায়াজম। এই মায়াজম হচ্ছে ডিজিজ প্রডিউসিং পাওয়ার। যদি আমরা বলা হয় যে হোয়াট ইজ মায়াজম, মায়াজম ইজ এ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, রোগ সৃষ্টি করার একটা শক্তি। দ্যাট পাওয়ার ইজ ইনভিজিবল। এই পাওয়ারটা কিন্তু অদৃশ্য একটা শক্তি, চোখে দেখা যায় না। এবার আমরা এই মায়াজমকে, তাহলে মায়াজম হচ্ছে রোগ সৃষ্টির মূল কারণ। মায়াজম কি করে? মায়াজম আমার যে জীবনী শক্তি আছে, ভাইটাল ফোর্স আছে, সেই ভাইটাল ফোর্সকে ডিরেজ করে, অর্থাৎ তার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই বিশৃঙ্খলা সৃষ্টি করার ফলে কি হচ্ছে? একটা রোগ সৃষ্টি হচ্ছে। সেই রোগের ধর্মটা কি? রোগের ধর্মটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি, অর্থাৎ আমার মনস্তত্ত্বের দিকে
সূক্ষ্ম স্তরে যে ভাইটাল ফোর্সকে আক্রমণ করেছে, একটা অদৃশ্য ডিজিজ প্রডিউসিং পাওয়ার, দ্যাট মে বি সোরা, দ্যাট মে বি সাইকোসিস, দ্যাট মে বি সিফিলিস, এইগুলো কি হয়, সেখানে ভিতর থেকে বাইরের দিকে আসার একটা প্রবণতা থাকে, আর আসার পথে বিভিন্ন অর্গানগুলোকে বা সিস্টেমগুলোকে আক্রমণ করে তার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর এইটাকে আমরা কি বলছি, যে সৃষ্টি করার পরে যে সমস্ত বহিঃপ্রকাশ ঘটলো, আমাদের ভাষায় সেটা হচ্ছে সিমটমস। তাহলে সিমটমস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পারসন। তাহলে আমরা বলে থাকি হোমিওপ্যাথি ইজ দ্য পেশেন্ট নট ডিজিজ। তাহলে ইজ দ্য পেশেন্ট, পেশেন্টটা কে? পেশেন্ট, আমার কাশি হয়েছে, আমার জ্বর হয়েছে, তাহলে আমি কি পেশেন্ট হলাম? না। আমি অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে আমার দেহের মধ্যে যে একটা অদৃশ্য শক্তি আছে, যার নাম দেওয়া আছে হ্যানিম্যান, যার নাম দিয়েছে ভাইটাল ফোর্স, সেই ভাইটাল ফোর্স অসুস্থ হয়েছে। আমি বলতে কি বোঝায়? আমি বলতে আমার হাত আছে, আমি বলি আমার এটা হাত, আমার এটা কান, আমার এটা নাক, এটা আমার মাথা, এটা আমার মাথার চুল, তাহলে সবই তো আমার। তাহলে আমিটাকে, আমি হচ্ছে ভাইটাল ফোর্স, সবই আমার, কিন্তু আমি কে? আমি হচ্ছে ভাইটাল ফোর্স। তাহলে অসুস্থটা কে হলো? ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স মানে হচ্ছে আমি অসুস্থ। তাহলে আমার হাত হয়নি, আমার পা হয়নি, আমার কিডনি হয়নি, আমার লাংস হয়নি, আমার ব্রেন হয়নি, অসুস্থ হয়েছে আমিটাকে, আমি হচ্ছে ভাইটাল ফোর্স। কারণ ভাইটাল ফোর্স যদি বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, তাহলে আমার ফাংশনগুলো ঠিকই ছিল। আমি খাচ্ছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, আমি বিভিন্ন কাজকর্ম করছিলাম, আমি অফিস করেছি, আমি আদালত করেছি, আমি বিভিন্ন কিছু করেছি। তাহলে আমি আমার দেহ নয়, আমি হচ্ছে ভাইটাল ফোর্স। আমার দেহ অসুস্থ হয়েছে কারণ ভাইটাল ফোর্স তার বাইরের শক্তি দ্বারা প্রভাবিত হয়ে তা আমার বিভিন্ন ধরনের দেহের মধ্যে বিভিন্ন রকম ডিসঅ্যাডজাস্টমেন্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাহলে আমি চিকিৎসার ক্ষেত্রে কি করব? আমি চিকিৎসার ক্ষেত্রে আমার চিকিৎসাটা করব আমি কে? আমি ভাইটাল ফোর্স। তাহলে ভাইটাল ফোর্সের চিকিৎসাটা করব। তাহলে ভাইটাল ফোর্সের চিকিৎসা করতে গেলে কি হবে? আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা ভাইটাল ফোর্স মানে অ্যাজ এ হোল মানুষটি, সেই মানুষটি, তাকে অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত, তাকে আমরা চিনি না, দেখতে পাই না, তার অনুভূতিটা করতে পারি। তার যে ক্রিয়াকলাপের যে অনুভূতি, সেই অনুভূতিগুলো আমরা দেখতে পাই বা অনুভূতিগুলো অনুভব করতে পারি। করার ফলে তাহলে কি হচ্ছে, আমি যখন অসুস্থ হই তখন আমার মধ্যে নানা রকম লক্ষণ ফুটে ওঠে, বিভিন্ন রকম লক্ষণ ফুটে ওঠে। তাই এই লক্ষণগুলো দেখে আমি কি করব, যে সেরকম একটা রোগ তৈরি করব। আমি যে লক্ষণগুলো পেয়েছি সেই লক্ষণ অনুযায়ী আমি একটা আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে সেই ভাইটাল ফোর্সকে প্রভাবিত করে আমরা একটা রোগ সৃষ্টি করব। তাই সেই রোগ সৃষ্টি করব যখন, সেই রোগটা কি হয়, কোনো একটা মায়াজম বা রোগ শক্তি যখন দেহের মধ্যে আক্রমণ করলে কি হয়, আমার যে ভাইটাল ফোর্স, দেহের মধ্যে যে ভাইটাল ফোর্স আছে, জীবনী শক্তি আছে, সে চেষ্টা করে সেটাকে আটকানোর জন্য বা তাকে দূর করার জন্য। তাই দূর করার জন্য যখন সে স্বাভাবিক নিয়মে যখন সে দূরটা করতে পারছে না, অর্থাৎ আমরা রোগের সঙ্গে বা রোগ শক্তির সঙ্গে, রোগের সঙ্গে বলে ভুল বলা হবে, রোগ শক্তির সঙ্গে যখন জীবনী শক্তির লড়াই হয়, যদি সেই লড়াইয়ে জীবনী শক্তি হেরে যায় আর রোগ শক্তি যখন তার মধ্যে প্রভাব বিস্তার করে, তখন তার একটা
বহিঃপ্রকাশ ঘটে, আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হয়। সেই আউটওয়ার্ড ম্যানিফেস্টেশনকে আমরা অ্যানালিসিস করে আমরা কি করব, আমাদের হোমিওপ্যাথের কাজ হচ্ছে আমরা তার দেহের মধ্যে একটা সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব। কিভাবে সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব? আমরা জানি যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। প্রত্যেকটা ওষুধেরই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। তাহলে আমরা রোগ সৃষ্টি করার ক্ষমতা যখন ওষুধের আছে, সেই ওষুধ প্রয়োগ করে তাকে আমরা সেই আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করার চেষ্টা করব। কেন তৈরি করার চেষ্টা করব? আমরা জানি, বিজ্ঞানের ভাষায় যেটা জানি, যে পৃথিবীতে যখন দুটো শক্তি কাছাকাছি বা মুখোমুখি হয়, তখন কি হয়, এই শক্তিটা শক্তিশালী সেই দুর্বল শক্তিকে অ্যাবলিশ করে দেয়। তাহলে যখন কারো রোগ হলো, সেই রোগের সময় আমরা কি করব? রোগের সময় তাকে তাড়ানোর জন্য প্রথম হচ্ছে তার সিমিলারিটি, রোগের যে সিমিলার লক্ষণগুলো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে এভ্যালুয়েশনের মাধ্যমে আমরা তাকে একটা আর্টিফিশিয়াল সিমিলার ডিজিজ তৈরি করে দেবো। আর্টিফিশিয়াল সিমিলার ডিজিজ, আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে সদৃশ একটা রোগ তৈরি করব বাই মেডিসিনাল পাওয়ার, কারণ এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। তবে প্রত্যেকটা ওষুধেরই রোগ তৈরি করার ক্ষমতা আছে, সেই জন্য আমরা একটা সিমিলার ডিজিজ তৈরি করব বাই মেডিসিনাল পাওয়ার। এইবার হচ্ছে আমরা জানি যে দুটো শক্তি যদি মুখোমুখি হয়, তখন তার মানে স্ট্রঙ্গার সাপ্রেস দ্য উইকার, অর্থাৎ যে শক্তিশালী সেই শক্তিশালী রোগ শক্তিটা তার দুর্বল শক্তিকে অ্যাবলিশ করে দেয়। তাহলে আমরা এইভাবে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি। তাহলে আমরা রোগ বলতে কিন্তু যেটা বুঝি, রোগ বলতে কোনো সিমটমসের সমষ্টি নয়। রোগ বলতে হচ্ছে জীবনী শক্তির, মানে রোগ শক্তির দ্বারা জীবনী শক্তি তার মানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ফলে সেই অবস্থাটাকে আমরা বলি রোগ। তবে এই রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু লক্ষণ দেখা যায়। এই রোগের ক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলো সমষ্টিকে আমরা যখন মানে বের করি, করে যখন এভ্যালুয়েশন করি, মূল্যায়ন করে যখন ওর চেয়ে রোগ শক্তির চেয়ে শক্তিশালী একটা ডিজিজ প্রডিউসিং করব, তখন এটা প্রাকৃতিক নিয়মে যে রোগটা হয়েছিল সেই রোগটা অ্যাবলিশ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম রোগ বলতে কোনো অর্গান সিস্টেমের উপরে রোগ নয়। রোগ বলতে হচ্ছে পেশেন্ট অ্যাজ এ হোল, অর্থাৎ তার জীবনী শক্তি হচ্ছে রোগাক্রান্ত, সেখানেই হচ্ছে রোগ। তাহলে আমরা অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে রোগ বলতে যেটা বুঝায়, যেমন কিডনি ডিসঅর্ডার হয়েছে, লিভারের ডিসঅর্ডার হয়েছে, হার্টের ডিসঅর্ডার হয়েছে, হাই প্রেশার হয়েছে, লো প্রেশার হয়েছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, গল ব্লাডারে স্টোন হয়েছে, তারপরে কিডনিতে স্টোন হয়েছে, ব্লাডারে স্টোন হয়েছে, এই সমস্যাগুলো হচ্ছে রোগের লক্ষণ। আর আমরা যেটা করব, সেই রোগের লক্ষণ দেখে আমরা আমাদের যে স্টক অফ মেডিসিন, আমাদের যে সমস্ত মেডিসিনগুলো আমাদের স্টকে আছে, সেখান থেকে খুঁজে বের করব, করে সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব, দ্যাট ইজ কল্ড মানে কিওর। এবার কিওরের ক্ষেত্রে কিন্তু আমরা কতগুলি ক্যাটাগরি দেখতে পাই। সেই ক্যাটাগরির মধ্যে হচ্ছে আইডিয়াল কিওর, আইডিয়াল আদর্শ আরোগ্য। অ্যালোপ্যাথি চিকিৎসায় আরোগ্য হয়, কোয়াক প্র্যাকটিস, হোমিওপ্যাথি কোয়াক প্র্যাকটিসে আরোগ্য হয়, কিন্তু পিওর হোমিওপ্যাথি যেটা করে সেটা কিন্তু একমাত্র সেটাই আরোগ্য, আর বাকিগুলো কিন্তু রিলিফ। আমরা ওটাকে আরোগ্য বলতে পারবো না, কারণ আরোগ্যের একটা সংজ্ঞা আছে। হ্যানিম্যানের প্রথম সূত্রের দিকে তিনি নির্দেশ করে গেছেন, সেটা হচ্ছে র্যাপিড, জেন্টেল, পার্মানেন্ট
রেস্টোরেশন অফ দ্য হেলথ, অর্থাৎ দ্রুত আরোগ্য হবে, মৃদুভাবে আরোগ্য হবে, স্থায়ীভাবে আরোগ্য হবে। আর একটা বিষয় যেটা হচ্ছে সহজ পদ্ধতিতে, যেটা বোধগম্য, সেই বোধগম্য পদ্ধতিতে আরোগ্য হবে। তাহলে একমাত্র হোমিওপ্যাথিতেই সেটা সম্ভব, র্যাপিড জেন্টাল পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। একমাত্র হোমিওপ্যাথি পারে র্যাপিড জেন্টাল পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, এছাড়া অন্য কোনো সিস্টেমে পারে না। কেন পারে না? তার কারণটা হচ্ছে আরোগ্যের যে মূল নীতি সেটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি, রোগ সৃষ্টি হওয়ার যে মূল নীতি সেটা সেন্ট্রাল টু পেরিফেরি, আবার আরোগ্য হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। আর এইটাই হচ্ছে বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী এটা সঠিক পদ্ধতি। আর যারা যে সিস্টেমে প্যারিফেরি টু সেন্ট্রাল হয়, প্যারিফেরি টু সেন্ট্রাল যে সিস্টেমে হয়, তাকে কিন্তু সেখানে কিন্তু আরোগ্য আদর্শ আরোগ্য কিন্তু হতে পারে না। কারণ সেইগুলো হচ্ছে প্যারিফেরি টু সেন্ট্রাল, প্যারিফেরি টু সেন্ট্রাল। সেটা আয়ুর্বেদিক হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে। হোমিওপ্যাথিতে এরকম ভাবে চিকিৎসা করে, অনেক ডাক্তাররা করে, যেটা হচ্ছে তাদের মানে সিস্টেমটা হচ্ছে প্যারিফেরি টু সেন্ট্রাল। যেই সিস্টেমে প্যারিফেরি টু সেন্ট্রাল চিকিৎসা হবে সেইটা কিন্তু আদর্শ আরোগ্য হয় না। আর সেই জন্যে